Hello everyone, this is Shakib from Scholar Educar. Welcome back to another new tutorial. আজকের টিউটোরিয়ালে আমি তোমাদেরকে ভার্সিটি অ্যাডমিশন টেস্ট প্রিপারেশন এই ইউনিটের জন্য ফিজিক্স ফার্স্ট পেপার থেকে ভেক্টরের উপরে লেকচার দিব। তোমরা জানো যে আমি আগামী টিউটোরিয়ালে ভেক্টরের দুইটা আইটেম নিয়ে তোমাদের সাথে ডিসকাস করছিলাম। তোমরা যদি ওই টিউটোরিয়ালটি দেখে না থাকো তাহলে অবশ্যই তোমরা দেখে নিবে। আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে প্রথম টিউটোরিয়ালের লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরা যারা দেখো নাই ওখান থেকে চাইলেই দেখে নিতে পারো। আজকের টিউটোরিয়ালে আমি তোমাদেরকে ভেক্টরের উপরে আরও নতুন 3টি আইটেম নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমরা এই টাইপগুলো সম্পর্কে জানতে চাও এবং সহজভাবে বুঝতে চাও অবশ্যই তোমাদেরকে পুরো টিউটোরিয়াল জুড়ে আমার সঙ্গেই থাকতে হবে। আর তোমরা যদি এখন থেকে নিয়মিত ভার্সিটি অ্যাডমিশন টেস্ট প্রিপারেশন অথবা ঢাকা ভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়গুলোর অ্যাডমিশন টেস্ট প্রিপারেশন এবং গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে রেগুলার টিউটোরিয়াল পেতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিতে হবে। আর তোমরা কোন চ্যাপ্টারের উপরে সবার আগে ভার্সিটি অ্যাডমিশন টেস্ট প্রিপারেশনের উপর টিউটোরিয়াল পেতে চাও অবশ্যই সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবে। ইনশাল্লাহ আমরা আগামী টিউটোরিয়ালে সেই চ্যাপ্টারের উপরে সবার আগে টিউটোরিয়াল আপলোড করার চেষ্টা করব। তাহলে চলো কথা না বেরিয়ে আজকে টিউটোরিয়ালটি শুরু করা যাক। তাহলে দেখো আজকের টিউটোরিয়ালে আমি তোমাদের সাথে 3টে আইটেম শেয়ার করব। ফার্স্ট আইটেমটা হলো ভেক্টরের স্কেলার গুণফল এবং মধ্যবর্তী কোণ নির্ণয় সংক্রান্ত। তাহলে দেখো তোমাদেরকে যদি দুটা ভেক্টর এ ভেক্টর এবং বি ভেক্টর দেওয়া থাকে এবং তারপর যদি তোমাদেরকে বলা হয়ে থাকে দুটা ভেক্টরের ডট গুণফল বা স্কেলার গুণফল নির্ণয় করো তাহলে তোমরা এখান থেকে লিখতে পারবা এ বি কস থিটা। তাহলে দুটা ভেক্টরের ডট গুণফল ইকুয়াল টু আমরা কত লিখতে পারবা বলো তো, এ বি কস থিটা। তাহলে দেখো যেহেতু আমরা দুটা ভেক্টরের ডট গুণফল করব তাহলে এখান থেকে আমরা পরবর্তীতে লিখতে পারবো দেখো এ এক্স আই ইন্টু বি এক্স আই, এটা যদি আমরা গুণ করি তাহলে এখান থেকে এ এক্স ইন্টু বি এক্স লিখতে পারবো। আর আই ডট আই করলে আমরা এখান থেকে আমরা জানি এখান থেকে আমরা 1 লিখতে পারি। একইভাবে দেখো এ ওয়াই বি ওয়াই লিখতে পারি প্লাস এ জেড বি জেড লিখতে পারি। কারণ কি বলতো, জে ডট জে ইকুয়াল 1 এবং কে ডট কে ইকুয়াল 1। তাহলে দুটা ভেক্টরের ডট গুণফল থেকে আমরা কি লিখতে পারি বলতো, এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। এখন দেখো যেটা বলা হয়েছে রুলস 2 এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা ইকুয়াল আমরা লিখতে পারবো কোস ইনভার্স এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান। তাহলে দেখো আমরা কিন্তু এই ডট গুণফলের ফর্মুলা থেকেই কিন্তু এখান থেকে এই ভেক্টর দুটার মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারি। তোমরা যদি এই ফিগারের দিকে লক্ষ্য করো তাহলে দেখো উ এ বরাবর ক্রিয়াশীল ভেক্টরকে বলা হয়েছে এ ভেক্টর এবং ও বি বরাবর ক্রিয়াশীল ভেক্টরকে বলা হয়েছে বি ভেক্টর। তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা ইকুয়াল আমরা তাহলে এখান থেকে লিখতে পারি। বুঝতে পারছো? তাহলে দেখো এই রিলেটেড আমরা এখন একটা প্রবলেম সলভ করবো। এই প্রবলেমটা যদি তোমরা সলভ করো তাহলে এটার উপরে তোমাদের পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো প্রবলেম 1-এ বলা হয়েছে এ ভেক্টর ইকুয়াল 2i প্লাস 2j মাইনাস কে ও বি ভেক্টর ইকুয়াল 6i মাইনাস 3j প্লাস 2k দুটি ভেক্টর রাশি হলে প্রথমে বলা হয়েছে এ ডট বি ভেক্টর নির্ণয় করো, তারপরে বলা হয়েছে এদের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তাহলে দেখো এই প্রবলেমটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট এবং খুব সহজ একটা প্রবলেম। এই রিলেটেড প্রবলেমগুলোই কিন্তু তোমাদের ভার্সিটি অ্যাডমিশন টেস্ট প্রিপারেশনে আসে। বিশেষ করে এখন সব ভার্সিটিতেই তোমাদের ক্যালকুলেটর ছাড়া এক্সাম দিতে হয়, যার কারণে এই প্রবলেমগুলো কিন্তু এখন খুব বেশি পরিমাণে আসে। তোমরা যদি ঢাকা ভার্সিটির দিকে লক্ষ্য করবো বা রাজশাহী ইউনিভার্সিটি অথবা জাহাঙ্গীরনগর, জগন্নাথ বা ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, এই ভার্সিটিগুলোর কোশ্চেন ব্যাংকগুলো যদি সলভ করবো তাহলে দেখতে পাবা মানে এই রিলেটেড অনেক ম্যাথ দেখবা প্রিভিয়াস ইয়ার অ্যাডমিশন টেস্টে আসছে। তাহলে তোমাদেরকে এই রিলেটেড ম্যাথগুলোই খুব বেশি পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তাহলে দেখো এটা যদি আমরা সলভ করি তাহলে লিখতে পারবো এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল এ এক্স ইন্টু বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড, আমরা এখান থেকেই লিখতে পারি। তাহলে এখান থেকে দেখো এ ভেক্টরের এই যে এ এক্সটাকে কি বলা হয় জানো, এ এক্সটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর এ ভেক্টরের উপাংশের মান। তাহলে এ এক্স ইকুয়াল টু কত দেওয়া আছে দেখো 2 দেওয়া আছে, এ ওয়াই ইকুয়াল দেওয়া আছে 2 আর এ জেড ইকুয়াল দেওয়া আছে -1। ঠিক আছে, একইভাবে দেখো বি এক্স ইকুয়াল দেওয়া আছে 6, বি ওয়াই ইকুয়াল তাহলে কত দেওয়া আছে -3 এবং বি জেড ইকুয়াল দেওয়া আছে +2। তাহলে এখান থেকে তাহলে দেখো এক্স ইকুয়াল টু 2 ইন্টু 6 প্লাস এ ওয়াই দেওয়া আছে কত 2 ইন্টু দেখো বি ওয়াই দেওয়া আছে -3 প্লাস দেখো এ জেড দেওয়া আছে -1 ইন্টু বি জেড দেওয়া আছে 2। তাহলে এতটুকু যদি ক্যালকুলেশন করি পাবো 4 একক। বুঝতে পারছো? খুব সহজ প্রবলেম। দেখো এই প্রবলেম সলভ করতে গিয়ে তোমাদের ক্যালকুলেটরের হেল্প নিতে হয়নি, জাস্ট একদম খুব সহজ একটা ক্যালকুলেশন যেটা তোমরা মুখে মুখেই করতে পারতেছো। তারপরে দেখো যেটা বলছে এদের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র কি জানি, থিটা ইকুয়াল টু কজ ইনভার্স এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান এবং বি ভেক্টরের মানের গুণফল। তাহলে
এ ভেক্টর ডট বি ভেক্টর করলে যেটা হবে সেটা আমরা কিন্তু আগেই পাইছি, ফার্স্ট কোশ্চেন থেকে পাইছি, এখানে লিখে দিলাম 4 ডিভাইডেড বাই এ ভেক্টরের মান আর বি ভেক্টরের মান। দেখো এ ভেক্টরের মান বের করতে গেলে কি করতে হবে বলো তো, দেখো এই যে এক্স ওয়াই জেড অ্যাক্সিস বরাবর উপাংশগুলোর কি করতে হবে, মানের বর্গের যোগফলের বর্গমূল করতে হবে। এটা যদি করি তাহলে এখান থেকে কি করতে হবে 3 পাবো এবং বি ভেক্টরের মানটা পাবো 7 পাবো। তাহলে 3 আর 7 গুণ বললে আমরা কত পাবো বলো তো 27। তাহলে দেখো খুব সহজেই কিন্তু ক্যালকুলেটর ছাড়া আমরা এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারলাম, cos ইনভার্স 4/21। এখন দেখো আমরা আজকের টিউটোরিয়ালের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা আইটেম নিয়ে আলোচনা করব, ভেক্টর দ্বয়ের ক্রস গুণফল এবং লম্ব দিকে একক ভেক্টর এবং ক্ষেত্রফল নির্ণয় সংক্রান্ত। এই আইটেমটা তোমাদের কিন্তু অনেক বেশি পরিমাণে ইম্পর্ট্যান্ট। এখানে দেখো ক্ষেত্রফল নির্ণয় সংক্রান্ত যত কিছু রয়েছে সব কিছু আমি কিন্তু এখানে লিখে রাখছি, তোমরা নোট করে নিবে, মোস্ট ইম্পর্ট্যান্ট। এগুলো কিন্তু তোমাদের বিভিন্ন বইয়ে আলাদা আলাদাভাবে দেওয়া আছে, আমি সেখান থেকে কিন্তু কালেক্ট করে এখানে লিখে রাখছি। এগুলো খুবই ইম্পর্ট্যান্ট, তোমরা কিন্তু খাতায় আলাদা করে নোট করে নিবে। তাহলে তোমরা যখন ভেক্টরটা যখন রিভিশন দিবা বা ভেক্টরটা যখন পড়বা তাহলে তোমাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই ইজি হয়ে যাবে। তাহলে দেখো ফার্স্ট রুলসটা আমরা এখন পড়বো। তাহলে ফার্স্ট রুলসে কি বলা হয়েছে, দুটা ভেক্টর এ ভেক্টর ইকুয়াল টু দেওয়া আছে এবং বি ভেক্টর ইকুয়াল দেওয়া আছে। তাহলে এদের ক্রস গুণফল ইকুয়াল আমরা লিখতে পারবো ইটা ক্যাপ ইন্টু এ বি সাইন আলফা। এই আলফাটা কি হচ্ছে বলতো, দুটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল, বুঝতে পারছো। এখানে দেখো আরেকটা বিষয় হচ্ছে ইটা ক্যাপটা কি, এই যে ইটা ক্যাপটা হচ্ছে লম্ব দিকে একক ভেক্টরের আমরা পরবর্তীতে দেখতেছি। আচ্ছা তাহলে এই যে ক্রস গুণফল ইকুয়াল টু আমরা কত লিখলাম, এ বি সাইন আলফা লিখলাম। এটাকে দেখো আরেকটা নির্ণায়কের ফর্মে আমরা লিখতে পারি, এইভাবে লিখলে আমাদের ক্যালকুলেশন করা খুবই ইজি হয়। দেখো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ লিখলাম। তাহলে দেখো এই যে এক্স অ্যাক্সিস বরাবর আয়ত একক ভেক্টর আই ক্যাপের আন্ডারে তাহলে কি হবে বলো তো, এ এক্স বি এক্স হবে। তাহলে জে ক্যাপের আন্ডারে কি হবে, এ ওয়াই বি ওয়াই লিখতে পারবো, আর কে ক্যাপের আন্ডারে কত লিখতে পারবো, এ জেড বি জেড লিখলাম। তাহলে এটা নির্ণায়কের মানই হবে কি বলো তো, এ ক্রস বি ভেক্টরের মান। আমরা এই রিলেটেড ম্যাথ সলভ করবো, তখন তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখো পরবর্তী রুলসে বলা হয়েছে এ ভেক্টর ও বি ভেক্টর দ্বয়ের লম্ব দিকে একক ভেক্টর, মানে এই যে ইটা ক্যাপ ইকুয়াল আমরা লিখতে পারবো প্লাস মাইনাস এ ক্রস বি ভেক্টর ডিভাইডেড বাই এ ক্রস বি ভেক্টরের মান। তাহলে দেখো লম্ব দিকে একক ভেক্টর বের করতে গেলে আগে তোমাকে দুটা ভেক্টরের ক্রস গুণফল অর্থাৎ এই নির্ণায়কের মান বের করতে হবে, দেন তারপর তোমাকে ওই নির্ণায়ক বের করতে হবে, দেন তারপরে তোমাকে ওই নির্ণায়কের যে ভেক্টরটা পাবা এ ক্রস বি ভেক্টর পাইলে তার মান নির্ণয় করতে হবে, বুঝতে পারছো। তাহলে এখান থেকে এই ফর্মুলা দিয়ে কিন্তু আমরা কি বের করতে পারি তাহলে বলো তো, লম্ব একক ভেক্টর বের করতে পারবো। তারপরে দেখো আমরা এখন দেখবো ক্ষেত্রফল নির্ণয় সংক্রান্ত সূত্র দেখবো। দেখো এখানে দেখো রুলস 3-তে বলা আছে, যদি এ ভেক্টর ও বি ভেক্টর কোনো সামন্ত্রিকের বা রম্বসের সন্নিহিত বাহু হয় তবে সামন্ত্রিকের বা রম্বসের ক্ষেত্রফল হবে এ ক্রস বি ভেক্টরের মান, বুঝতে পারছো। এটা কিন্তু এখানে খেয়াল করো, সামন্ত্রিক বা রম্বসের সন্নিহিত বাহু বলা হয়েছে, বুঝতে পারছো। সন্নিহিত বাহু বলতে এই যে দেখো, যদি এটা একটা যদি সামন্ত্রিক ধরে নাও তাহলে এই যে এ আর বিটা কি হচ্ছে বলো তো, এই সন্নিহিত বাহু। এই তাহলে এই দুটা বাহুর ক্রস গুণফলের মানটাই হবে আমাদের সামন্ত্রিক বা রম্বসের ক্ষেত্রফল। তাহলে দেখো আমরা রুলস 4 এখন দেখব, যদি এ ভেক্টর ও বি ভেক্টর কোনো সামন্ত্রিকের বা রম্বসের কর্ণ হয় তবে সামন্ত্রিক বা রম্বসের ক্ষেত্রফল ইকুয়াল লিখতে পারবো হাফ ইন্টু এ ক্রস বি ভেক্টরের মান। এখন দেখো আগেরটা ছিল সন্নিহিত বাহু, এখন বলা হয়েছে কর্ণ। কর্ণ হলে তোমাকে ক্রস গুণফলের মানটাকে হাফ দিয়ে ভাগ করতে হবে। অনেকেই দেখবা বা অনেক বইয়ে দেখবা এই হাফটা সামনে দেওয়া নাই, বুঝতে পারছো। এই হাফটা কিন্তু অবশ্যই সামনে দিতে হবে, তোমার না দিলে কিন্তু তোমাদের অ্যান্সারটা ভুল হবে, তোমরা কোনো মার্ক পাবো না। এটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখবা। রুলস 5-এ বলা হয়েছে, দেখো যদি এ ভেক্টর ও বি ভেক্টর কোনো ত্রিভুজের সন্নিহিত বাহু হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এ ক্রস বি ভেক্টরের মান। এখন কিন্তু খেয়াল করো, এটা কিন্তু ত্রিভুজ বলছে, ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু হলে কিন্তু অবশ্যই তোমাকে এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মানকে 2 দ্বারা ভাগ করতে হবে, বুঝতে পারছো। এখানে দেখো আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কথা লিখে রাখছি, এটা তোমাদের অনেক ইম্পর্ট্যান্ট, এই কথাটা ভালো করে খেয়াল রাখবা। যদি এ ভেক্টর বি ভেক্টর ও সি ভেক্টর একই তলে অবস্থান করে তাহলে দেখো যে কোনো দুইটা ভেক্টরের ক্রস গুণফল অপর একটা ভেক্টরের ডট গুণফল ইকুয়াল 0 হবে। আমি এখানে দেখো বি ক্রস সি করছি, তারপরে এ ভেক্টরের সাথে ডট করে কত লিখছি, 0 লিখছি, এটা 0 হবেই। তোমরা দেখো যদি এ ক্রস বি করতা এবং সির সাথে যদি ডট গুণফল করতা তাও কিন্তু তোমাদের 0 হবে, বুঝতে পারছো। এটা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা রুলস, তোমরা খুব ভালোভাবে মনে রাখবা। এখন দেখো আমরা এই রিলেটেড একটা ম্যাথ সলভ করবো। এই রিলেটেড ম্যাথটা যদি আমরা সলভ করি তাহলে দেখো তোমাদের কনসেপ্টটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। দেখো পি ভেক্টর ইকুয়াল টু দেওয়া আছে 4i - 4j + k
আর কিউ ভেক্টর ইকুয়াল দেওয়া আছে 2i মাইনাস 2j মাইনাস k। ভেক্টর দ্বয় একটি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু দ্বারা নির্দেশ করলে ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা দেখো, তাহলে এখানে কিন্তু দেখো সামান্তরিকের সন্নিহিত বাহু বলছে, তাহলে কিন্তু ক্ষেত্রফলটা কি হবে বলতো, পি ক্রস কিউ ভেক্টরের মানটাই হবে এর ক্ষেত্রফল। তাহলে দেখো সবার আগে পি ক্রস কিউ বের করে নিতে হবে। নির্ণায়কের এই সূত্রের সাথে কিন্তু আমরা পি ক্রস কিউ এর ভ্যালু বের করতে আই ক্যাপ যখন বের করব তখন আমাদেরকে এই কলাম আর এই রোটা বাদ দিতে হবে, এতটুকু নিতে হবে। তাহলে -4 -1 গুণ করলে কত হবে 4 মাইনাস কত হবে এই দুটার গুণফল -2, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হলো 4 + 2 লিখলাম। তারপরে দেখো মাইনাস জে ইন্টু, যখন জের নিব তখন কিন্তু তোমাদেরকে এই জের কলাম এবং জের রোটা বাদ দিতে হবে। তাহলে কত থাকে দেখো, -1 আর 4 গুণ করলে কত হবে -4, সূত্রের মাইনাস ইন্টু দেখো 2 × 1 গুণ করলে কত হবে 2, তারপর দেন প্লাস কে ইন্টু যখন কে নিব তখন কে কলামটা বাদ দিব এবং কে রোটা বাদ দিব, দিলে কত থাকে -4 আর -2 গুণ করলে কত হয় -8। দেখো সূত্রে একটা মাইনাস থাকবে, 2 আর -4 গুণ করলে কত -8, এই সূত্রের মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে কত হলো এতটুকু যোগ করলে তোমাদের 0 আসবে। দেখো তাহলে এখান থেকে ক্যালকুলেশন যদি করে 6i প্লাস 6j, তাহলে দেখো আমরা পি ক্রস কিউ এর ভ্যালুটা বের করতে পারলাম। এখন তোমাকে তাহলে দেখো আমরা পি ক্রস কিউ বের করলাম, তাহলে এখন এটার মান বের করতে হবে। তাহলে এটার মানটাই হবে সামান্তরিকের ক্ষেত্রফল, তাহলে এটা ইকুয়াল টু লিখতে পারবো 6 × √2। তাহলে দেখো খুব সহজেই কিন্তু আমরা এই সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করলাম এই আইটেমের উপরে। আর আমি অন্য এক্সাম্পল নিলাম না, কারণ এই কোশ্চেন থেকেই দেখো আরো কোশ্চেন তৈরি করা যায়। হয়তো কোশ্চেনে বললো যে পি ভেক্টর এবং কিউ ভেক্টর দেওয়া আছে, এখান থেকে তোমাকে কি করতে হবে বলো তো, এটা লম্ব একক ভেক্টর বের করতে হবে। তাহলে লম্ব একক ভেক্টরের ফর্মুলা কি দেখলাম বলো তো, পি ক্রস কিউ ডিভাইডেড বাই পি ক্রস কিউ এর মান, আর সামনে কিন্তু অবশ্যই তোমাকে প্লাস মাইনাস দিতে হবে। তাহলে জানো খুব সহজ, আগে যে সূত্রগুলো আমি তোমাকে লিখে দিছি ওগুলো খাতায় নোট করে রাখবা, তারপর প্রত্যেকটা রুলসের আন্ডারে কি করবা বলো তো, এই ম্যাথটা সলভ করবা। তারপরে দেখো আজকের টিউটোরিয়ালের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা আইটেম এটা, কারণ এই ম্যাথটা এতবার ভার্সিটিতে আসছে, মানে তুমি যদি কোশ্চেন ব্যাংক সলভ করে দেখো প্রত্যেকবার কোনো না কোনো ইউনিভার্সিটিতে এই রিলেটেড ম্যাথ আসছেই। সুতরাং তোমাকে এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, ঢাকা ইউনিভার্সিটি সহ বাংলাদেশের সকল ইউনিভার্সিটির ভার্সিটি এক্সামের জন্য এই আইটেমটা খুব বেশি পরিমাণে ইম্পর্ট্যান্ট। তোমরা এটা খাতায় নোট করে নিবে, তাহলে যেটা হবে তোমরা পরবর্তীতে যখন ভেক্টর রিভিশন দিবে তখন তাহলে তোমরা এটা সহজেই খুঁজে পাবে। তাহলে দেখো আইটেম 3তে বলা আছে সমান্তরাল ও লম্ব হওয়ার শর্ত, মানে দুটা ভেক্টর কখন সমান্তরাল হবে আর দুটা ভেক্টর কখন লম্ব হবে। তাহলে রুলস 1-এ দেখো কি বলা হয়েছে, এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর সমান্তরাল হবে তখনই যখন এ এক্স ডিভাইডেড বাই বি এক্স ইকুয়াল এ ওয়াই ডিভাইডেড বাই বি ওয়াই ইকুয়াল এ জেড ডিভাইডেড বাই বি জেড এর ভ্যালুটা সমান হবে। তাহলে কি বলা হয়েছে দেখো খেয়াল করো, এ এক্স ডিভাইডেড বাই বি এক্স এর যে রেশিও, এ ওয়াই ডিভাইডেড বাই বি ওয়াই এর রেশিও এবং এ জেড বাই বি জেড এর রেশিওটা যখন সমান হবে তখনই দুইটা ভেক্টর কি হবে বলো তো, সমান্তরাল হবে। অথবা এ ক্রস বি ভেক্টরের মানটা কত হবে বলো তো, 0 হবে। বুঝতে পারছো? দেখো একইভাবে রুলস 2-এ বলা আছে এ ভেক্টর ও বি ভেক্টর পরস্পর লম্ব হবে যদি এ ভেক্টর ডট বি ভেক্টরের ডট গুণফল কি হয় বলো তো, দুটা ভেক্টরের ডট গুণফল যখন 0 হবে তখনই দুটা ভেক্টর পরস্পর লম্ব হবে। তাহলে দেখো এটার উপরে আমরা দুইটা প্রবলেম সলভ করব। এই প্রবলেমগুলো সলভ করলে তোমরা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেখো প্রবলেম 1-এ বলা আছে এ এর মান কত হলে এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর লম্ব হবে। তাহলে দেখো এ ভেক্টর ইকুয়াল টু দেওয়া আছে এ আই মাইনাস 2j প্লাস কে, আর বি ভেক্টর ইকুয়াল টু দেওয়া আছে 2ai প্লাস aj মাইনাস 4k। তাহলে দুটা ভেক্টর লম্ব হওয়ার শর্ত কি জানি বলো তো, ডট গুণফল ইকুয়াল টু 0 হবে। তাহলে দেখো এখানে আমি দুটা ভেক্টর ডট গুণফল কি ইকুয়াল আমরা জানি ax ইন্টু bx প্লাস ay by প্লাস az bz। তাহলে দেখো এখানে ax এর ভ্যালু কত দেওয়া আছে a, আর হলো bx এর ভ্যালু দেওয়া আছে 2a প্লাস ay এর ভ্যালু দেওয়া আছে -2। দেখো by এর ভ্যালু দেওয়া আছে শুধু a, এখানে 2a না শুধু a হবে, প্লাস az এর ভ্যালু দেওয়া আছে এখান থেকে 1, আর হলো bz এর ভ্যালু দেওয়া আছে -4। তাহলে এখান থেকে লিখতে পারি 2a স্কোয়ার মাইনাস 2a মাইনাস 4 ইকুয়াল 0। এই মিডিল টার্মটা যদি তোমরা সলভ করো খুব সহজ, তাহলে a ইকুয়াল ভ্যালু পাওয়ার 2 আর -1। তাহলে এর ভ্যালু যখন 2 -1 হবে তখনই কি হবে বলো তো, ভেক্টর দুইটা লম্ব হবে। আজকের টিউটোরিয়ালের লাস্ট প্রবলেম 2, এ ভেক্টর ইকুয়াল টু দেওয়া আছে আই ক্যাপ মাইনাস 3j প্লাস 5k এবং বি ভেক্টর দেওয়া আছে আই প্লাস aj প্লাস 5k। এর মান কত হলে ভেক্টর দুইটি পরস্পর সমান্তরাল হবে? সমান্তরাল হওয়ার শর্ত কি জানি, ax ডিভাইডেড বাই bx ইকুয়াল ay ডিভাইডেড বাই by হবে। আবার পাশাপাশি আরও লিখতে পারি az ডিভাইডেড বাই bz এর ভ্যালুটাও ইকুয়াল হবে। তাহলে এই রেশিও থেকে আমরা কি করতে পারি বলো তো, ভেক্টর দুইটা সমান্তরাল হবে সেটা বের করতে পারি। তাহলে এখানে যেহেতু বলে দিছে যে এর মান কত হলে ভেক্টর দুইটা সমান্তরাল হবে, তাহলে দেখো ax এর ভ্যালু কত 1, bx এর ভ্যালু কত দেওয়া আছে 1, তাহলে 1/1 ইকুয়াল দেখো ay
এর ভ্যালু দেওয়া আছে -3 ডিভাইডেড বাই by এর ভ্যালু দেওয়া আছে a, তাহলে এখান থেকে আমরা a ইকুয়াল টু লিখতে পারি -3। তাহলে দেখো এর ভ্যালু যখন -3 হবে তখন আমাদের এই ভেক্টর দুইটা পরস্পর সমান্তরাল হবে। অনেক সহজ একটা প্রবলেম, আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারছো। আর যদি বুঝতে না পেরে থাকো তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবে, ইনশাল্লাহ আমি আগামী টিউটোরিয়ালে তোমাদের এই প্রবলেমগুলো সলভ করে দিব। আজকের টিউটোরিয়ালটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমার ফ্রেন্ডদের মাঝে ছড়িয়ে দিবে, আর তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দিবে আমাদের ইউটিউব চ্যানেলে ভার্সিটি অ্যাডমিশন টেস্ট প্রিপারেশনের উপরে টিউটোরিয়াল আপলোড করা হয়ে থাকে। যদি তোমরা এই টিউটোরিয়ালগুলোর রেগুলার আপডেট পেতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিতে হবে। আর যদি তোমরা একইভাবে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রির উপরে রেগুলার টিউটোরিয়াল পেতে চাও তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবে, আর কোন চ্যাপ্টারের উপরে সবার আগে তোমরা টিউটোরিয়াল পেতে চাও সেটিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। ইনশাল্লাহ আমরা আগামী টিউটোরিয়ালগুলোতে তোমাদের পছন্দের চ্যাপ্টারের উপরেই টিউটোরিয়াল আপলোড করার চেষ্টা করব। ভালো থেকো, সুস্থ থেকো, ইনশাল্লাহ আগামী টিউটোরিয়ালে আবারও দেখা হবে নতুন কোনো টপিকস নিয়ে।